আমার হাতের এই স্মার্টফোনটি দেখে অনেকেই কনফিউজড হতে পারেন যেটা IQ Z9 টার্বো, বাট আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে IQ Z9 চাইনিজ ভেরিয়েন্ট। আমরা হচ্ছে Z9টাকে অন্যভাবে চিনি, নর্মালি গ্লোবাল যেটা বাংলাদেশে নর্মালি পাওয়া যায় সেটাই চিনে থাকি, বাট এটা কিন্তু একটু বলবো যে আন্ডার রেটেড, যে এটা নিয়ে তেমন একটা রিভিউ হয় না। সো ফাইনালি আমাদের হাতে এই চাইনিজ ভেরিয়েন্ট IQ Z9টি চলে এসেছে, যেটা 12/256 GB এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লাইক টেলিকমে। সো চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে, কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। অ্যান্ড যদি প্রাইসের কথা বলি, 12/256 GB এই ভেরিয়েন্টটি আপনারা পাচ্ছেন 32,500 টাকায়। তো অ্যারাউন্ড এই প্রাইস রেঞ্জের মধ্যে এইটাতে যে ফিচার্সগুলো প্রোভাইড করেছে আমরা মোটামুটি কয়েকদিন ব্যবহার করে সেগুলোই আজকে ভিডিওতে উল্লেখ করবো আপনাদের সাথে। অ্যান্ড তার সাথে এইটা হচ্ছে কিছু কিছু দিক থেকে IQ Z9-এর যে গ্লোবাল ভেরিয়েন্টটি রয়েছে সেটার থেকে যে বেটার, সেটা আপনারা ভিডিও শেষ পর্যায়ে গেলেই বুঝতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বক্সে আপনারা আপনাদের স্মার্টফোন, তার সাথে একটা সিলিকন কেস এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কেবল, তার সাথে কিছু ইউজার ম্যানুয়াল অ্যান্ড ফাইনালি সিম ইজেক্টর টুল। স্মার্টফোনটি নিয়ে কথা বললে এটা হুবহু ডিজাইনের দিক থেকে IQ Z9 টার্বোকে কপি করা হয়েছে, যেটা আমরা আগেও রিভিউ করেছি। এর ওয়েট হচ্ছে 194 গ্রাম, মোটামুটি হ্যান্ডি রয়েছে। তার সাথে হচ্ছে পলিকার্বনেট বডি ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে একটা গ্লসি ফিনিশ রয়েছে, তবে এখানে বেশ ভালোই হাতের স্মাজেসগুলো পড়ে। সো আপনারা হচ্ছে অবশ্যই এর কেসটি অথবা এক্সটার্নাল কেস ব্যবহার করবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে ঠিকঠাক পজিশনে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন। ওপরের দিকে রয়েছে এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে হচ্ছে সিম কার্ড ট্রে, টাইপ সি পোর্ট এবং তার সাথে স্পিকার গ্রিল। ফোনটিতে মিসিং রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। সামনের দিকে আসলে এই ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে একটু বেশি নিচে মনে হয়েছে, তবে এটা মোটামুটি ভালোই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। ডিসপ্লের দিকে তাকালে বেজেলটিকে আমি মোটামুটি বলবো খুব বেশিও ন্যারো না, আবার একদম বেশি সেটাও না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 6.78 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটাতে 144 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। তার সাথে রয়েছে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এবং যেটা কিন্তু হচ্ছে আউটডোরে গেলে বেশ ভালো মতোই ফিল করা যায়। আমরা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেছি, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু আমরা পাইনি এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফোনটির হাই রিফ্রেশ রেট সব জায়গাতেই বেশ ভালো মতোই পুশ করতে পারছিল ডে টু ডে ইউজার এক্সপিরিয়েন্সে। ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং তার সাথে 453 PPI। সেই জায়গা থেকে যদি আমরা ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং বাকি সব কিছুর কথা বলি, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব ভাইব্রেন্স এবং হচ্ছে একটা ভিভিড কালার প্রোভাইড করে, যেটা ম্যাক্সিমাম ইউজারের ক্ষেত্রে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এবং আপনারা যদি এটাতে কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। তার সাথে কিন্তু HDR এর সাপোর্ট রয়েছে। সো ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্সে আপনারা কিন্তু HDR কন্টেন্ট প্লে করতে পারবেন, এবং যেটা বেশ সুন্দর ছিল। ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। খুব বেশি ইমপ্রেস না করতে পারলেও আমি বলবো যে বাজেট অনুযায়ী ওকে রয়েছে। অন্যান্য ফোনগুলোর মতোই এই বাজেটে যেই ফোনগুলো আউটপুট দিয়ে থাকে এটাও মোটামুটি তেমন। UI হিসেবে রয়েছে ফোনটিতে Origin OS 4 এবং বেসড অন Android 14। এক্সপিরিয়েন্সের কথা বলে এটা যেহেতু একটা চাইনিজ OS, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি যেগুলো হচ্ছে প্রি ইনস্টলড, যেমন টিকটক থেকে শুরু করে আরও চাইনিজ অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। সো যেগুলো একটু বিরক্তিকর অবশ্যই, তবে আপনাদেরকে বলবো যারা আপনারা চাইনিজ রুম ব্যবহার করেন তেমন কোনো প্যারা নেই, আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিলেই হবে, বা কিছু কিছু আনইনস্টল না করা গেলে ডিসেবল করে দিলেই হবে। আদারওয়াইজ সব ক্লিন হয়ে যাবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু কোনো কিছুই ক্লিন করিনি, একদম নর্মালি স্টক অবস্থায় যেরকম অ্যাপ্লিকেশনগুলো আসে সবগুলোই হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ অনেকেই কিন্তু এর প্লে স্টোর ডাউনলোড করা নিয়ে প্যারা খান। সো সেক্ষেত্রে কোনো প্যারার কিছু নেই, আপনারা জাস্ট গুগল থেকে প্লে স্টোর ইনস্টল দিতে পারেন এবং এর সেটিং থেকে আপনারা গুগল প্লে সার্ভিসটা ইনেবল করে দিলেই হবে। আদারওয়াইজ অনেকেই বলেন এই চাইনিজ ফোনগুলোতে কি গুগলের সাপোর্ট ঠিকঠাক মতো পাওয়া যায় কিনা, তবে তাদের জন্য আমি বলবো কোনো রকম নোটিফিকেশন ইস্যু, তার সাথে গুগল ম্যাপ সহ বিকাশ অ্যাপ্লিকেশন, আদার্স যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম ইস্যু আমি পাইনি এই ফোনটি ব্যবহার করে। পারফরমেন্সের দিকে আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যেটা কিন্তু 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং Adreno 720 GPU ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে এর AnTuTu বেঞ্চমার্ক স্পোর্ট টেস্টে প্রায় 8.5 লাখের মতো কিন্তু এটা আউটপুট নিয়ে এসেছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং আমরা থ্রটল টেস্ট করে দেখেছি, সেখানেও কিন্তু এর রেজাল্ট একদম ইমপ্রেসিভ ছিল। এই ফোনটি ব্যবহার করে আমি ওভারহিটিংয়ের ইস্যু একদমই পাইনি। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে সেখানে কিন্তু আমরা গ্রাফিক্স বেশ ভালো দেখছিলাম, তার সাথে আমরা PUBG খেলেছি সেটাতে কিন্তু HDR-এ এক্সট্রিম ফ্রেম রেট পর্যন্ত সাপোর্ট করেছে, মানে 60 FPS, এবং আলট্রা এইচডিতেও আপনারা আলট্রা পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন।
সে জায়গা থেকে আমি বলবো যে অ্যারাউন্ড 30-32 হাজার টাকা বাজেট রেঞ্জে কিন্তু গেমিং ফোন হিসেবেও এই ফোনটা বেশ ভালো একটা পজিশনে থাকবে। আদারওয়াইজ হচ্ছে এটাতে কিন্তু অনেকগুলো গেমিং মোড রয়েছে, তার সাথে 4D ভাইব্রেশনের একটা সিস্টেমও রয়েছে, যেটা কিন্তু বাই ডিফল্ট আপনারা এই ফোনের যে গেমিং অপশন রয়েছে সেখান থেকে আপনারা ইনেবল করে নিতে পারেন। আদারওয়াইজ আরও অনেকগুলোই গেমারদের জন্য অপশন রয়েছে। এছাড়াও এটাতে আমরা হচ্ছে অ্যাসফল্ট 9 খেলে দেখেছি, সেখানেও 60 FPS একদম বাটার স্মুথ পারফর্ম করছিল এবং মোশনগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল এবং গ্রাফিক্সও যথেষ্ট ভালো ছিল। তার সাথে আমরা কিন্তু এখানে পেসও খেলে দেখেছি, সেখানেও বেশ ভালো আউটপুট দিয়েছে এই ফোনটি। এবং বেস্ট ব্যাপারটি হচ্ছে এই ফোনটি ওভারহিট হতেও দেখিনি। সো অ্যারাউন্ড 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই এর টেম্পারেচার ছিল, যার জন্য কিন্তু পারফরমেন্স ড্রপ করার মতো প্রবলেম এই ফোনটিতে আমি অনেকক্ষণ গেম খেলেও দেখিনি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, এবং যেটা কিন্তু এই বাজেটে আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হয়েছে। অন্তত 3.1 দিলে কিন্তু আরও বেস্ট একটা ডিল হতে পারতো যে কারোর জন্যই। পারফরমেন্সের দিক থেকে বললেও IQ Z9 এর যে গ্লোবাল ভ্যারিয়েন্টটি রয়েছে সেটার থেকে কিন্তু এটা একটু বেটার পারফর্ম করে। সেখানে 7200 চিপসেট ব্যবহার করা হয়েছে। সো ওই জায়গা থেকেও কিন্তু এই 7 Gen 3 আল্ট্রা স্কোর থেকে শুরু করে গেমিং পারফরমেন্স সব দিক থেকেই বেটার রয়েছে বলাই যায়। ক্যামেরার কথা বললে ফোনটি রিয়ারে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটা হচ্ছে f1.8, এবং হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সো ওইটার দিকে আমরা না যাই। প্রাইমারি ক্যামেরার রেজাল্ট নিয়ে কথা বললে ডে লাইটে বেশ ভালো ডিটেল ধরে রাখতে পারে, তবে যদি সিনারিওটা বেশি ওয়াইড হয়ে থাকে তাহলে এর ডিটেইলের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন আপনারা। তার সাথে যদি একদম ওভার সানলাইট হয়ে থাকে সেখানে কিন্তু লাইট ম্যানেজমেন্ট নিয়ে একটু ইস্যু রয়েছে। মানে ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক মতো ম্যানেজ করলেও দেখা যায় লো লাইটটা একদমই ডার্ক করে ফেলে। সো সেই জায়গায় একটু হিমশিম খাচ্ছিল আমরা দেখেছি। তার সাথে যদি আমরা হিউম্যান ফেসের কথা বলি, সেখানে একটু বেশি স্মুথ করে ফেলছিল এবং দেখতে অনেকটাই আর্টিফিশিয়াল টাইপ লাগছিল। তবে এই স্মুথনেস এবং তার সাথে ফেসকে একটু ব্রাইট করে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু IQ এর সবগুলো ফোন নিয়েই রয়েছে। আমরা ম্যাক্সিমাম ফোনগুলো যেগুলো রিভিউ করেছি সবগুলোতেই কিন্তু সেম জিনিসটাই লক্ষ্য করেছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যারা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ছবি চান তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালোই আউটপুট দিবে। তার সাথে হচ্ছে ডিটেলের পরিমাণও আমার কাছে ভালোই লেগেছে, এবং তার সাথে এর কালারটাও বলবো একটু ভিভিড, একদম ন্যাচারাল না, ন্যাচারাল থেকে একটু ভিভিড কালার আপনারা পাবেন। তার সাথে যদি সেখানে গ্রিন বা হচ্ছে এনভায়রনমেন্ট থাকে সেক্ষেত্রে একটু কালার বুস্ট করে এই ফোনের ক্যামেরাটি। পোর্ট্রেটের কথা বললে এজ ডিটেকশন মোটামুটি ছিল। আপনারা যদি অ্যাপারচারটা খুব বেশি কমিয়ে না ফেলেন, অ্যারাউন্ড 4-এ রাখেন, তাহলে বেশ ভালো আউটপুট পাবেন এর প্রাইমারি ক্যামেরা থেকে। এবং সেখানে কিন্তু সর্বোচ্চ 2x পর্যন্ত পোর্ট্রেট নিতে পারবেন এই ফোনের ক্যামেরা দিয়ে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা দেখেছি ফেসটাকে একটু বেশি কিন্তু স্মুথ করে ফেলছে এবং তার সাথে কন্ট্রাস্টের পরিমাণও একটু বাড়িয়ে দিচ্ছে। সো সেই জায়গা থেকে বলা যায় যে যদি লাইটটা একটু ঠিকঠাক মতো ম্যানেজ করে অ্যাপারচারটা বেশি কমিয়ে না ফেলেন, তাহলে আশানুরূপ আউটপুট পাবেন এই ফোনের পোর্ট্রেট থেকে। সেলফি ক্যামেরার কথা বললে সেখানেও কিন্তু আপনারা ফেসের স্মুথনেস এবং তার সাথে ব্রাইটনেসের ব্যাপারটা লক্ষ্য করবেন ম্যাক্সিমাম ছবিতেই। ফেসটাকে একটু বেশি হোয়াইট করে ফেলছিল এবং তার সাথে হালকা পিঙ্ক টাইপের কালারও কিন্তু আসছিল। পেছনের ক্যামেরাটা 10-7+ দেওয়া গেলেও এর সামনের ক্যামেরাটা বেশ হতাশ করেছে আমাকে। ভিডিওর কথা বললে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এবং 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন, যেখানে কিন্তু স্ট্যাবিলাইজেশনের অপশন রয়েছে। স্ট্যাবিলাইজেশন ছাড়া মোটামুটি একদমই যদি আপনি হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে খুব একটা ইউজফুল ভিডিও আমার কাছে মনে হয় না। তবে স্ট্যাবিলাইজেশন যদি দিয়ে আপনারা ভিডিও করেন তাহলে 1080pতে ভিডিও করতে পারবেন এবং সেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আদারওয়াইজ ফ্রন্ট ক্যামেরা আপনারা 1080p 30 FPS এর ভিডিও রেকর্ডের অপশন পাচ্ছেন এবং যেটা খুব একটা স্ট্যাবল না। তবে যদি হাতটা বেশ ভালো শক্তপোক্ত করে ধরে ভিডিও করতে পারেন মোটামুটি ইউজফুল ভিডিও এটা থেকেও পাবেন। তবে এর মাইক্রোফোন কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা এই ফোনটি দিয়ে যদি একটু ব্লগ টাইপ ভিডিও করেন সেক্ষেত্রে মাইক্রোফোনের কোয়ালিটি বেশ ভালোই আউটপুট পাবেন। আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা এবং তার সাথে এর যে মাইক্রোফোনটি রয়েছে সেটার কোয়ালিটি কেমন আপনারা হচ্ছে আউটডোরে দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড হচ্ছে। সবশেষে বলবো যে ক্যামেরাটা আমাকে ওইভাবে স্যাটিসফাইড করতে পারেনি। আমি এই বাজেট অনুযায়ী আরও অন্যান্য ফোন যেমন হচ্ছে Z9s রিভিউ করেছি কয়েকদিন আগে, সেটার ক্যামেরাটাও আমার কাছে এটার থেকে বেটার লেগেছে। সো সেই জায়গা থেকে বলবো যে বাজেট অনুযায়ী ক্যামেরাটা আরেকটু বেটার হওয়ার দরকার ছিল। ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, তার সাথে বক্সেই থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো সেক্ষেত্রে আপনাদের একবার এই ফোনটি চার্জ করলে ইজিলি আপনারা 1.5 দিন প্লাস ব্যবহার করতে পারবেন যদি নর্মাল ব্যবহার করেন, এবং যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে 8 ঘন্টা প্লাস SOT ইজিলি পাবেন এই ফোনটি থেকে। সো ব্যাটারি নিয়েও কারোর ইস্যু থাকার কথা না বলাই যাচ্ছে। তার সাথে ফোনটিতে IP64 এর রেটিং থাকছে, ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। সেক্ষেত্রে আপনারা পানির ছিটা ফোটা বা ঘাম ধুলাবালি এগুলোতে তেমন কোনো প্রবলেম হবে না এই ফোনটিতে। সবশেষে যদি আমার মতামতের কথা বলি তাহলে অ্যারাউন্ড 32,500 টাকায় যারা একটু গেমিং
তার সাথে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং টাইপের একটা ফোন নিতে চাচ্ছেন, মানে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, তার সাথে পারফরমেন্স ভালো লাগবে এবং ওভারহিট বা এরকম টাইপের প্রবলেম ইস্যু থেকে দূরে রয়েছে এরকম একটা ফোন লাগবে, তাদের জন্য কিন্তু সাজেস্ট করা যায় এই ফোনটি। আদারওয়াইজ হচ্ছে আপনারা Z9S Pro যেটি রয়েছে সেটাও দেখতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো অপশনে রয়েছে, কারণ এই ফোনটিতে যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে সেটার কোনো রকম সাপোর্ট নেই বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটিতে দেওয়া হয়নি। সো অনেকেই কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খোঁজেন, সো তাদের জন্য বলবো যে আপনারা Z9S Pro যেটা রয়েছে সেটা দেখতে পারেন। তবে যারা এরকম একটা ফ্ল্যাট ডিসপ্লে, তার সাথে ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ, তার সাথে মোটামুটি ক্যামেরা সেটআপ এবং ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স সহ স্টেবল একটা ফোন চান, তাদের জন্য কিন্তু সাজেস্ট করাই যায় এই ফোনটি। সো নিতে চাইলে দেখতে পারেন লাইক টেলিকমে। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।